হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের আজকে এই ক্লাসে কি হবে, আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের উপর যে সমস্ত রিজনিংগুলো রয়েছে তার উপর আমাদের এই ক্লাস, এবং সেটা তোমাদের প্রত্যেক বিকাল 4টের সময় শুরু হবে। যেদিন সকালবেলায় 12টার সময় এনটিপিসির ম্যাথ ক্লাস থাকবে, ঠিক সেদিন বিকাল 4টের সময়। যেমন আজকে সকালে তোমরা অলরেডি যারা এনটিপিসির ম্যাথ ক্লাসটি দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে গিয়ে দেখে নেবে। এবং এখানে কি রয়েছে আমরা দেখবে রিজনিংগুলো আলোচনা করবো, এবং রিজনিংগুলো তোমরা চাইলে ভিডিওটিকে স্টপ করে নিজেরা করতে পারো, এবং করার আগে তোমরা কমেন্টে উত্তরগুলো দিতে পারো, এবং তার যদি না পেরে থাকো তাহলে তোমরা ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথম কোশ্চেন্স কি রয়েছে, মোহন রোহনের থেকে লম্বা কিন্তু সে ফারহানের থেকে লম্বায় কম। কানন আবার মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা। শঙ্কর লম্বা হচ্ছে রোহন ও ফারহানের চেয়ে, তাহলে এদের মধ্যে সবচেয়ে লম্বা কে? তো এক্ষেত্রে প্রত্যেকটা যে সম্পর্ক সেই সম্পর্কটা তুমি লেখো। ঠিক আছে, প্রথমে কী রয়েছে, মোহন রোহনের থেকে লম্বা, অর্থাৎ যদি এটা মোহন সংকেত দিয়ে দেবে এম, সে হচ্ছে কি রোহনের থেকে লম্বা, একটু গ্যাপে দেবে যদি মাঝখানে কিছু ঢুকতে ভবিষ্যতে, সে রোহনের থেকে লম্বা, বোঝা যাচ্ছে যে এর থেকে লম্বা। কিন্তু সে ফারহানের থেকে লম্বায় কম, অর্থাৎ ফারহান এর থেকে বেশি লম্বা, সে হচ্ছে ফারহান। ঠিক আছে, এবার কি বলছে, কানন আবার মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা। তার মানে কানন থাকবে এইরকম জায়গায় যে মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা। এবার কি বলছে, শঙ্কর লম্বা হচ্ছে রোহন আর ফারহানের চেয়ে, তাহলে ফারহানের চেয়ে লম্বা বলতে এখানে আসবে সে শঙ্কর। এবার কি বলেছে, তাহলে এদের মধ্যে সবচেয়ে লম্বা কে? তুমি যদি এটা করো অটোমেটিক্যালি বুঝে যাবে যে কে সব থেকে বেশি লম্বা। এবং এখানে দেখো শঙ্কর বা এস ফর শঙ্কর, সে হচ্ছে সব থেকে লম্বা। যেখানে কি করবে আমাদের বলে দিয়ে আর একবার, যে প্রত্যেকটা যে সম্পর্ক থাকবে লম্বার ক্ষেত্রে হলে চওড়া ক্ষেত্রে হলে তোমরা এইভাবে করতে পারো। দাগ টেনে জাস্ট একটা এইভাবে করে নিলেই তোমরা করতে পারবে, আলাদা আলাদা করে সম্পর্ক লেখার বা সেখান থেকে ইন্টারপ্রেট করার কোনো প্রয়োজন তোমাদের পড়বে না। এরকম করে নেওয়ার পরেই শেষে দেখবে তোমরা পেয়ে যাচ্ছ যেটা তোমাদের আন্দাজ উত্তর চেয়েছে। এক্ষেত্রে কী চেয়েছে, সবচেয়ে লম্বা কে? সবচেয়ে লম্বা হচ্ছে শঙ্কর। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী রিজনিং কী রয়েছে দেখো, নিচের সংখ্যাগুলি থেকে ব্যতিক্রমটি চিহ্নিত করো। তো এটা করার আগে তোমরা চেষ্টা করো করার, যদি পারো তাহলে কমেন্ট বক্সে জানাও ভিডিওটিকে পজ করে, যদি না পারো তাহলে শুনে নাও একটা কথা, যে এই অঙ্কগুলি যদি তুমি সম্পর্কটা খুঁজে পেয়ে যাও তাহলে করতে যাও, যদি খুঁজে না পাও সম্পর্ক তাহলে করতে গিয়ে টাইম নষ্ট করবে না। ঠিক আছে, কারণ এগুলো এমনই একটি অঙ্ক যেগুলো তুমি যদি সম্পর্ক খুঁজে না পাও তাহলে কোনো মতেই কিন্তু করে উঠতে পারবে না। সে ভেবে কুলকিনারা সব হারিয়ে যাবে, কিন্তু তবু দেখছো তোমার অঙ্ক হচ্ছে না, অন্যদিকে খাতা সিট নিয়ে জমা নেওয়ার টাইম হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখো কি বলেছে, 28, 44, 68, 80 এবং 92 5টা সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে কোনটি ব্যতিক্রম? তো সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে ভাঙতে হবে, 28 দেখো প্রত্যেকটি 4 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, 4 × 7 সমান হচ্ছে 28। পরবর্তী রয়েছে 4 × 11 = 44। দেন রয়েছে 4 × 17 সমান 68। 4 × 20 = 80 এবং সর্বশেষ 4 × 23 = 92। ঠিক আছে, এইভাবে ভাঙার পর এবার দেখো তোমরা বুঝতে পারবে যে এখান থেকে অড কোনটা। কি হচ্ছে দেখো, প্রত্যেক ক্ষেত্রে 4-এর সাথে যে সংখ্যাগুলোকে আমরা গুণ করেছি সেগুলো দেখো প্রত্যেকটা প্রাইম নাম্বার বা মৌলিক নাম্বার, যেগুলোকে মৌলিক সংখ্যা বলে থাকি। কিন্তু কেবলমাত্র একটিতেই, যেটি রয়েছে 4 × 20 = 80 হয়েছে, সেটাতেই 20 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। তাহলে অবভিয়াসলি 80 হচ্ছে এদের মধ্যে অড। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই কথাটা তোমাদের আরেকবার বলে দিই, যে যদি সম্পর্ক খুঁজে না পাও একবার দুবার ট্রাই করার পরে তাহলে ছেড়ে দাও, বাকির দিকে বেড়ে যাবে, এবং পরবর্তীতে সময় যদি পেয়ে থাকো তাহলে করবে, না হলে লিভ। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, যদি কাউ সমান 41, গোট সমান 43, তাহলে ডগ = কত? 47, 38, 25 and 26। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে কাউ সমান 41 এসেছে কিভাবে, সেভাবে অ্যালফাবেটিক্যালি তোমাকে প্রথমে অ্যালফাবেটটাকে পুরোটা লিখতে হবে ইংরাজির, এবং সেখানে লেটার ওয়াইজ যে নাম্বার কাউন্ট সেটা তোমাকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে এই রিজনিংগুলো করার আগে তোমরা সবার ফার্স্টে ABCD পুরোটাকে লিখে নেবে। ঠিক আছে, আমি লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য না লিখেও করে দেওয়া যেত। তো সেক্ষেত্রে কি হচ্ছে, কাউ সমান 41, তাহলে এখানে কাউ, C ফর, এটা হচ্ছে 3 নাম্বার অ্যালফাবেট,
তারপর ও দেখো গুনতে থাকো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ও হচ্ছে 15 নাম্বার অ্যালফাবেট, ঠিক আছে। তারপর ডাব্লু, ডাব্লু হচ্ছে কত এইখানে, মানে হচ্ছে, তো এদিক থেকে যে টোটাল 26টা লেটার আছে জানি, তাহলে তুমি এদিক থেকেও গুনতে পারো 26 25 24 23, এই দিক থেকেও গুনতে পারো যেগুলো জেডের কাছাকাছি থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 25 নাম্বার, সরি 23 নাম্বার, 23 নাম্বার অ্যালফাবেট। তাহলে 3টাকে যোগ করো, 3 + 15 + 23, 23 আর 15 হচ্ছে তোমার 38, 38 আর 3 হচ্ছে 41, যেটা এখানে দেওয়া আছে। অর্থাৎ এই সম্পর্কতেই অঙ্কটা তোমার হবে। অর্থাৎ এখানে গোড যেটা রয়েছে দেখো জি, জি হচ্ছে কত নাম্বার, 1 2 3 4 5 6 7 নাম্বার, ও পেয়ে গেছি 15 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, আর টি হচ্ছে কোথায় রয়েছে এখানে, অর্থাৎ 23 22 21 20 নাম্বার। এগুলো যোগ করে দেখতে হবে, দেখবে 43 পেয়ে যাবে। তাহলে ডগ ফর কত হবে, ডি কত নাম্বার, ডি হচ্ছে 4 নাম্বার অ্যালফাবেট, তারপর হচ্ছে ও হচ্ছে 15 নাম্বার অ্যালফাবেট, তারপর জি হচ্ছে 7 নাম্বার অ্যালফাবেট। তাহলে 4 আর 15 19, 19 আর 7 26, তাহলে ডগ ইকুয়াল টু হবে 26। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। এই ধরনের করার আগে তোমরা এবিসিটি পুরোটাকে লিখে রাখবে, তাহলে দেখবে কাউন্ট করতে সুবিধা হবে এবং অঙ্কটা করতেও সুবিধা হবে। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি শ্রেণীতে 40 জন ছাত্রের মধ্যে 28 জন তামিলে কথা বলতে পারে, 20 জন বলতে পারে তেলেগু। সমস্ত ছাত্রই কমপক্ষে একটি ভাষা বলতে পারে, তাহলে কেবল তামিলে বলে কতজন, কেবল তেলেগুতে বলে কতজন এবং কমপক্ষে কতজন উভয় ভাষাতেই বলে। অঙ্কটা আমি একটু সংক্ষেপে টুকেছি, নাহলে বোর্ডে তোমাদের জন্য জায়গা হবে না এবং করে উঠতে পারবো না, সেজন্য অপশন প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া আছে, সেটা আমি আর করিনি। অঙ্কটা করলে আমরা উত্তরগুলো পেয়ে যাব। তাহলে এখানে কি আছে, মোট ছাত্র সংখ্যা হচ্ছে 40, তার মধ্যে 28 জন তামিলে বলতে পারে এবং 20 জন বলতে পারে তেলেগু। তাহলে উভয় ভাষাতে বলতে পারে কতজন, সেটা যদি আমাকে বার করতে হয়, উভয় ভাষায় কথা বলতে পারে, সেটা হচ্ছে এতে পারে তামিলে পারে 28 জন, তেলেগুতে পারে 20 জন, দুটোর যোগফল বিয়োগ মোট ছাত্র যেটা হচ্ছে 40 সমান হচ্ছে 48 - 40 সমান 8 জন, ঠিক আছে। তাহলে 8 জন উভয় ভাষা তামিল এবং তেলেগু দুটোতেই কথা বলতে সক্ষম। তাহলে এখানে কমপক্ষে কতজন উভয় ভাষায় বলে, এখানে উত্তর পেয়ে গেলে 8 জন। ওকে, এবার কি বলেছে, কেবল তামিলে বলে কতজন। এবার আমরা কি পেয়েছি, উভয় ভাষায় বলে 8 জন, তাহলে কেবল তামিলে বলবে কতজন, তামিলে বলে কতজন এখানে দেওয়া আছে 28, তার থেকে 8 বাদ, 28 থেকে 8 বাদ দিলে পাচ্ছি আমরা 20 জন। তাহলে কেবল তামিলে কথা বলে 20 জন, আর কেবল তেলেগুতে কথা বলে কতজন দেওয়া আছে এখানে 20 জন, সেই 20 থেকে 8 বিয়োগ মানে হচ্ছে 12 জন, অর্থাৎ কেবল তেলেগুতে কথা বলে 12 জন। অর্থাৎ যদি একটি শ্রেণীতে ছাত্র সংখ্যা হয় 40 এবং তাদের মধ্যে 28 জন তামিলে এবং 20 জন তেলেগুতে কথা বলে এবং প্রত্যেকে যদি মিনিমাম একটি কথা বলতে বা একটি ভাষা বলতে সক্ষম হয়, তাহলে কেবলমাত্র তামিলে কথা বলে 20 জন, কেবলমাত্র তেলেগুতে কথা বলে 12 জন এবং কমপক্ষে উভয় ভাষাতেই কথা বলছে 8 জন। অপশন এগুলো হচ্ছে তোমাদের উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, রিজনিং। জুলিয়া তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে, কিছু সময় পর সে বাঁ দিকে ঘোরে ও পরে ডান দিকে ঘোরে, এরপর আবার ঘোরে ডান দিকে। তাহলে এখন সে মুখ করে আছে কোন দিকে, পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ দিকে। তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে, একটা স্টার্টিং পয়েন্ট তোমরা নিয়ে নেবে যেখান থেকে সে স্টার্ট করলো। প্রথমে বলেছে উত্তর সবসময় আমাদের উপর দিকটা উত্তর, ডান দিকটা পূর্ব, নিচের দিকটা সাউথ এবং দক্ষিণ এবং বাঁ দিকটা পশ্চিম ধরে নেবে, ঠিক আছে। এবার কি করছে, সে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করলো, অর্থাৎ সে এইদিকে যাত্রা শুরু করলো। শুরু করার পর সে বাঁ দিকে বেঁকলো, অর্থাৎ বাঁ দিকে সে বেঁকলো, বেঁকার পর সে আবার ডান দিকে বেঁকলো, অর্থাৎ এইদিকে। তার পরবর্তীতে সে আবার ডান দিকে ঘুরলো, অর্থাৎ এইদিকে। তাহলে এখন তার মুখ রয়েছে এইদিকে, অর্থাৎ এই দিকটা কোন দিক, পূর্ব দিক। অতএব জুলিয়া তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে কিছু সময় পর সে বাঁ দিকে ঘোরে ও পরে ডান দিকে ঘোরে ও পরে আবার ডান দিকে ঘুরলে এখন সে মুখ করে থাকবে পূর্ব দিকে বা ইস্ট সাইডে। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী নেক্সট কি রয়েছে দেখো, নিচের শৃঙ্খলায় ব্যতিক্রমটি চিহ্নিত করো। ঠিক সেই রকম যেমন অড ওয়ান আউট করেছিলে, এক্ষেত্রেও একটা সংখ্যামালা দিয়ে দিয়েছে যেখানে রয়েছে 1, 8, 27, 36, 125 এবং 216। এদের মধ্যে অড নাম্বার কোনটা? তো এখানে অপশান রয়েছে 36, 125, 27 এবং 216। তো এখানেও দেখতে হবে যে কোন সম্পর্কে আমাদের এটাকে অড করতে হচ্ছে, সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। তো এক্ষেত্রে দেখো প্রথমে রয়েছে 1 ইকুয়াল টু হচ্ছে 1 এর কিউব, 8 ইকুয়াল টু হচ্ছে 2 এর কিউব,
27 ইকুয়াল টু হচ্ছে 3 কিউব, 125 ইকুয়াল টু হচ্ছে 5 কিউব, 216 বা 216 ইকুয়াল টু হচ্ছে 6 কিউব। কেবলমাত্র 36 যেটা রয়েছে সেটা হচ্ছে 6 স্কোয়ার, এটাকে আমরা কিউবে ভাঙতে পারছি না পূর্ণ সংখ্যায়। তো এক্ষেত্রে বাকি সবগুলোতে আমরা দেখো পূর্ণ সংখ্যায় আমরা কিউব রুট করতে পারলাম, কিন্তু 36টাতে করা যাচ্ছে না বা 36টা নেই। অতএব এই যে সংখ্যামালাটা রয়েছে এখানে বা শৃঙ্খলাটি, এর মধ্যে অড হচ্ছে 36। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, যেখানে বাকিগুলো সব রয়েছে কিউবে এবং কেবলমাত্র এটি রয়েছে। পরবর্তী কি রয়েছে দেখো, প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে নিয়ে একটা, সেখানেও একটা সংখ্যামালা পরপর দেওয়া আছে একে অপরের সাথে সম্পর্কিত, যেখানে রয়েছে 12, 20, 30, শূন্যস্থান 56 এবং 72। তাহলে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, যে সম্পর্কে এখানে একটা নির্দিষ্ট সংখ্যা বসবে, সেই সংখ্যাটি হচ্ছে এই নিম্নলিখিত অপশন চারটির মধ্যে যে কোনো একটি, যেটি হচ্ছে 40, 42, 44 বা 48 মধ্যে একটি। তো সেটা কি হবে সেটা দেখো, প্রথমটার সাথে দ্বিতীয় কি সম্পর্ক হয়েছে, 12-র সাথে 8 যোগ হয়েছে, নিয়ে হয়ে গেছে 30। পরবর্তীতে রয়েছে 30, আর এখানে প্রথমে রয়েছে 20, তাহলে রয়েছে 20 প্লাস 10 নিয়ে হয়েছে 30, সরি এটা 20 হবে। তারপরে ড্যাশ আছে, জানি না আমরা, 30-এর সাথে কিছু একটা যোগ হবে, নিয়ে এটা আসবে। তারপরে রয়েছে 56, যেটার সাথে যোগ হয়ে কিছু 56 আসবে, আর এখানে 56-র সাথে কত যোগ হয়েছে, নিয়ে 72 হয়েছে 16, যোগ হয়ে 72। এবার দেখো এখানে কি সম্পর্ক তৈরি হচ্ছে, এখানে 8, 10, তাহলে এখানে যোগ হবে 12, 14, 16 মিলে যাচ্ছে তোমাদের। তাহলে 12 যদি যোগ হয় এখানে হবে 42, এখানে থাকবে 42, 42-এর সাথে যোগ হবে 14, তাহলে মিলে যাচ্ছে দেখো 56, আর 56-এর সাথে 16 মিলে গেল। তাহলে অর্থাৎ এখানে পরপর দেখবে যৌগিক সংখ্যা, সরি জোড় সংখ্যা যেগুলো রয়েছে 8, 10, 12, 14, 16 এইগুলো যোগ হয়ে যাচ্ছে। এবং তাহলে শূন্য স্থানটাতে কি বসবে আমাদের 42, যেটা হচ্ছে 12-র সাথে 8 যোগ হয়ে হচ্ছে 20, 20-র সাথে 10 হয়ে 30, 30-এর সাথে 12 যোগ হয়ে হবে 42, তার সাথে 14 হয়ে 56, তার সাথে 16 হয়ে হবে 72। অপশন বি হচ্ছে এটির সঠিক। পরবর্তী কি রয়েছে দেখো, সঠিক চিহ্নগুলো চিহ্নিত করো। নিয়ে রয়েছে 34-16-4-12 ইকুয়াল টু 26, অর্থাৎ এই মাঝখানে যে শূন্য স্থানগুলো রয়েছে এখানে তোমাদেরকে চিহ্ন বসাতে হবে। এখানে অপশন রয়েছে প্রথমে যোগ, গুণ, বিয়োগ, ভাগ, অর্থাৎ এখানে গুণ হবে, এখানে বিয়োগ হবে, এখানে ভাগ হবে। তারপর রয়েছে যোগ বিয়োগ ভাগ, যোগ বিয়োগ ভাগ, যোগ ভাগ যোগ, যোগ ভাগ যোগ, এবং পরবর্তী লাস্ট রয়েছে যোগ ভাগ বিয়োগ, যোগ ভাগ বিয়োগ। তো এক্ষেত্রে তোমাদেরকে আর একটা মনে রাখতে হবে যে কোনো একটা সংখ্যামালাতে যেখানে কোনো রকম ব্র্যাকেট ইউজ করা নেই সেক্ষেত্রে সবার আগে হয় ভাগ, পরবর্তীতে হয় গুণ, তারপর হয় যোগ এবং সব শেষে হয় বিয়োগ। যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটের কাজ আগে হয়, কিন্তু যদি কোনো রকম ব্র্যাকেট না দেওয়া থাকে তাহলে ভাগের কাজ আগে হয়। এক্ষেত্রে তোমাদেরকে এটাকে অপশন টেস্ট করতে পারো, না হলে দেখো লক্ষ্য করে, না 34 থেকে 16 ভাগ যায়, না 4 থেকে 12 ভাগ যায়। ঠিক আছে, তাহলে একমাত্র 16 থেকে 4 ভাগ চাই, অর্থাৎ মাঝখানেই ভাগ চিহ্নটা বসবে। এবং সেই রকম অপশন কোনটা রয়েছে, এই ডি আর সি, যেখানে মাঝখানে ভাগ রয়েছে। এবার তোমাকে অপশন টেস্ট করতে হবে যে এই দুটোর মধ্যে কোনটা হবে। ঠিক আছে, অর্থাৎ দুটোতেই যোগ চিহ্ন বসবে, না একটাতে যোগ একটাতে বিয়োগ। এবার দেখো যদি এটা ভাগ করে দাও তাহলে ভাগফল আমি এখানে নিচেতে করে দিচ্ছি যে 34-16 ডিভাইডেড বাই 4-12। এখানে প্রথমে আমি 4 পেয়ে যাচ্ছি, তাহলে 34, 4 আর এখানে 12 ইকুয়াল টু 26। কী সম্পর্কে আসবে দেখো, এটাকে যদি দুটোকেই যোগ করি তাহলে তো 26-এর থেকে বড় হয়ে যাবে। এইটাকে যোগ করে যদি এটাকে বিয়োগ করি তাহলে 34 আর 4-এ পাবো আমরা 38, তার থেকে 12 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 26। অর্থাৎ প্রথমে যোগ হবে, তারপরে বিয়োগ হবে, মাঝখানে ভাগ হবে। অর্থাৎ অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে জানতে হবে যে কোনো একটি সংখ্যাতে এরকম সাইন দেওয়া থাকলে যদি কোনো রকম ব্র্যাকেট ইউজ না হয় তাহলে ভাগটা আগে হয়, পরবর্তীতে হয় গুণ, তারপর হয় যোগ, তারপর সব শেষে হয় বিয়োগ। তো এক্ষেত্রে দেখো যদি আমরা এখানে ভাগ বসাই, যেটা একটাতেও অপশন নেই, শেষে ভাগ আছে, তাহলে শেষে যদি ভাগ বসাই তাহলে দেখো এক্ষেত্রে 4-কে 12 দিয়ে ভাগ যায় না। তো এক্ষেত্রে যদি আমরা এগুলোকে আবার যোগ বিয়োগ গুণ করি তাহলেও 12 দিয়ে ভাগ করে 26-এর মতো বড় সংখ্যা আসা সম্ভব নয়। যদি ভাগ যায়ও 34, এগুলো তোমাকে একটু কমন সেন্স খাটাতে হবে। আর যদি এইসব মাথাতে না ঢোকে তোমাদের অপশন টেস্ট করতে পারো, এবং অপশন টেস্ট করে যদি এক চান্সে লাগাতে পারো এইভাবে যে এটা হচ্ছে যে একবারে আমাদের অনেক সময় হয়ে যায় যে দেখে আন্দাজ করে বুঝতে পারি, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। যদি না হয় তাহলে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে পরবর্তীতে চলে যাবে। ঠিক আছে, তো এখানে কি বসবে, প্রথমে হবে যোগ চিহ্ন, পরবর্তীতে হবে ভাগ এবং শেষে হবে বিয়োগ। তাহলে অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, যে হিসাবে আমরা পেয়ে যাচ্ছি সঠিক উত্তর হচ্ছে 26।
পরবর্তী দেখো, এটা বংশের সম্পর্কে, যেটা তোমাদের প্রতি পরীক্ষায় একটা দুটো করে থেকেই যায়। যেটি কি বলছে, জ্যোতি চিত্রাকে বলল তোমার মেয়ের বাবা আমার ভাইয়ের ছেলে, তাহলে জ্যোতির ভাইয়ের সাথে চিত্রার মেয়ের কি সম্পর্ক। এক্ষেত্রে তোমাকে যে ফ্যামিলি ট্রি হয় সেই ট্রি সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে এবং ফ্যামিলি ট্রি কীভাবে হয় সেটা তোমাকে একটু জানতে হবে। যেখানে কি বলেছে, জ্যোতি এবং চিত্রা যে দুজন, সে দুটো জে ফর জ্যোতি অ্যান্ড সি ফর চিত্রা, এই দুটো তুমি প্রথমে করো ফার্স্ট। এবার কি বলছে, তোমার মেয়ে বলতে এখানে কার মেয়ের কথা বলেছে, চিত্রার মেয়ে, অর্থাৎ চিত্রার মেয়ে, মেয়ে জি ফর গার্লস, ঠিক আছে। মেয়ের বাবা অর্থাৎ এর বাবা যে, তার মানে এর হাজব্যান্ড, ঠিক আছে, এইচ ফর হাজব্যান্ড, সে কি হয় আমার ভাইয়ের ছেলে হয়, অর্থাৎ এর ভাই কি হয়, এর ভাই ফর বি ফর ব্রাদার, এর ছেলে হচ্ছে এইচ, অর্থাৎ এর ছেলে যদি এইচ হয় তাহলে এইচ, যেখানে থাকছে সি এবং তাদের সন্তান হচ্ছে জি। তাহলে আমার ভাই জ্যোতির ভাইয়ের সাথে চিত্রার মেয়ে, জ্যোতির ভাই হচ্ছে এখানে বি ব্রাদার এবং চিত্রার ছেলে বা মেয়ে যে হচ্ছে জি, এখানে তাদের মধ্যে সম্পর্ক কি, তাহলে বি হচ্ছে দেখো কি গার্ল বা মেয়েটির বাবার বাবা। ওকে, তাহলে কি হচ্ছে এখানে ইনি হচ্ছেন এনার ঠাকুরদা বা দাদু যাকে আমরা বলি, তাই না, কারণ তার সন্তানের সন্তান হচ্ছে জি, এবং ইনি হচ্ছেন বাবা মেয়েটির সম্পর্কে, এ হচ্ছে মা, এ হচ্ছে ঠাকুরদা, আর এ হচ্ছে ঠাকুরদার বোন। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, জ্যোতি চিত্রাকে বলল তোমার মেয়ের বাবা আমার ভাইয়ের ছেলে, তাহলে জ্যোতির ভাইয়ের সাথে চিত্রার মেয়ের কি সম্পর্ক হবে, জ্যোতির ভাইয়ের সাথে চিত্রার মেয়ের হবে ঠাকুরদার সম্পর্ক। ঠিক এখানে একটা কথা যদি উল্টে দিত, এখানে যদি চিত্রার মেয়ের কথা থাকতো, এখানে যদি জ্যোতির ভাইয়ের কথা থাকতো, তাহলে সম্পর্কটা আবার পাল্টে গিয়ে হয়ে যেত নাতি নাতনি। ওকে, তাহলে কি হতো, এখানে যদি থাকতো তাহলে চিত্রার মেয়ের সাথে জ্যোতির ভাইয়ের কি সম্পর্ক, তাহলে মেয়ের মেয়ে হচ্ছে কি এনার নাতি বা নাতনি, কিন্তু এক্ষেত্রে তিনি হচ্ছেন এর ঠাকুরদা, অতএব অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে এটি সঠিক। এবং আজকে শেষ রিজনিং কি রয়েছে দেখো, মনোজ এবং হরিশ তবলা বাজায়, কেতন ও হরিশ ড্রাম বাজায়, মনোজ এবং জ্যাকব বাজায় বাঁশি, জ্যাকব এবং কেতন বাজায় বেহালা, তাহলে কতজন দুটি করে বাদ্যযন্ত্র বাজাতে পারে। এই ধরনের অঙ্কগুলো পড়তে মজা লাগে এবং করতে খুব বিরক্ত লাগে। তো সেক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে তোমাকে কিভাবে করবে, মনোজ এবং হরিশ তবলা বাজায়, অর্থাৎ এম ফর মনোজ এবং এইচ ফর হরিশ, এরা দুজনে কি করে তবলা বাজাতে পারে, টি ফর তবলা। ওকে, সব শর্টে করছি। কেতন এবং হরিশ ড্রাম বাজায়, অর্থাৎ হরিশ আর কেতন, কে ফর কেতন, এরা দুজন কি বাজায়, ড্রাম, ডি ফর ড্রাম। তারপর মনোজ এবং জ্যাকব বাজায় বাঁশি, এখানে মনোজ অলরেডি করেছিলাম, এর সাথে জ্যাকব, জে ফর জ্যাকব, এরা দুজন বাঁশি বা ফ্লুট বাজাতে পারে। তারপর রয়েছে জ্যাকব এবং কেতন বেহালা বাজাতে পারে, জ্যাকব এবং কেতন, অর্থাৎ এখানে কেতন রয়েছে এইদিকে, এটা কি আমি এইদিকে লিখে দিচ্ছি আর একবার, কেতন, এরা দুজন বেহালা বাজাতে পারে। ঠিক আছে, তাহলে কতজন দুটি করে বাদ্যযন্ত্র বাজাতে পারে। এক্ষেত্রে কেতন দেখো বেহালা বাজাতে পারে, ড্রাম বাজাতে পারে, জ্যাকব দেখো বেহালা বাজাতে পারে, বাঁশি বাজাতে পারে, মনোজ বাঁশি বাজাতে পারে, তবলা বাজাতে পারে, আবার হরিশও তবলা বাজাতে পারে এবং ড্রাম বাজাতে পারে, মানে প্রত্যেকেই দুটো করে বাদ্যযন্ত্র এখানে বাজাতে পারে। এখানে মোট রয়েছে কতজন, একজন, দুজন, তিনজন, চারজন। এখানে কেতনটা যেহেতু দুবার, এটা ধরে নিও না, পাঁচটা, চারজন তারা ব্যক্তি রয়েছে এবং প্রত্যেকেই তারা দুটো করে বাদ্যযন্ত্র বাজাতে সক্ষম, অর্থাৎ অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই হচ্ছে আজকে তোমাদের প্রথম এনটিপিসির উপর যে রিজনিং ক্লাস, যেখানে আমরা 10টি মতো রিজনিং নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতেও তোমরা যেদিন এনটিপিসির ম্যাথ ক্লাস থাকবে দুপুর 12টার সময়, তার পরবর্তীতে বিকাল 4টায় পেয়ে যাবে রিজনিংয়ের ক্লাস, এবং সেখানে তোমরা আলোচনা করতে নেবো বা আমরা দেখে নেবো। এবং এক্ষেত্রে যদি তোমাদের কোনো একটি নির্দিষ্ট টপিকের উপর, যেমন এখানে বংশের উপর হতে পারে বা সম্পর্কের উপর হতে পারে বা এই ধরনের এগুলো হতে পারে বা অড ওয়ান আউটের উপর হতে পারে, যে কোনো যদি কোনো সমস্যা থাকে বা ফিগার আউটের উপর, তো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা তার উপর স্পেসিফিক ক্লাস আমরা করিয়ে দেবো এবং যেখানে শুধুমাত্র সেই বিষয়টার উপর আলোচনা করে দেবো তাহলে। এবং আজকে এটা হচ্ছে শেষ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশান তোমরা সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।